সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিমাণগত রসায়নের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব তুল্য দ্রবণ নিয়ে। তুল্য দ্রবণ বিষয়টা কি এটা বোঝার জন্য আমি দুইটা এখানে দ্রবণ রাখতেছি। একটাতে 10 লিটার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটাতে মনে করলাম যে 5 লিটার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের এই দুটো দ্রবণে দুটোতেই কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান, কিন্তু দুটোরই আয়তন এবং ঘনমাত্রা কিন্তু আলাদা। একটাতে 10 লিটার 1 মোল আর একটাতে 5 লিটার 2 মোল। তো আয়তন এবং ঘনমাত্রা আলাদা হওয়া সত্ত্বেও আমরা এই দুটো দ্রবণের মাঝখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে তুল্য দ্রবণ প্রকাশ করব। তো বিষয়টা কিভাবে করা যায় এখন আমরা সেটা একটু দেখি। আমরা ঘনমাত্রা বের করার ফর্মুলা জানি যে N সমান V ইন্টু S। আমরা যদি এই দ্রবণের হিসাব করি, V হলো 10 আর S হলো 1, তাহলে মোল সংখ্যা কত আসতেছে? 10 মোল। একইভাবে আমি যদি 2 নম্বর পাত্রে হিসাব করি, N সমান V ইন্টু S কত? 10। তো এই দুটো দ্রবণের মোল সংখ্যা সমান করে দিলাম, তার মানে এরা যখন বিক্রিয়া করবে তখন একই পরিমাণে তারা পরস্পর বিক্রিয়া করবে। এখন আমরা এই দুটো দ্রবণকে ইকুইভ্যালেন্ট দ্রবণ বলতে পারবো। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে, ধরো যে x লিটার y মোল, তো এটাকে আমরা বলতে পারবো ইকুইভ্যালেন্ট xy লিটার 1 মোল দ্রবণ। তো এটাকে আরো ভাবে লেখা যায়, যদি আমরা এরকম বলি যে x লিটার y মোল ইকুইভ্যালেন্ট x স্কয়ার y লিটার 1/x মোল। এটাও কিন্তু তুল্য দ্রবণ, কারণ আমরা যদি এখানে x তে x ভাগ করি তাহলে xy লিটার 1 মোলই চলে আসবে। অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রেই xy লিটার 1 মোল পাইতেছি, এজন্যই আমরা এটাকেও তুল্য দ্রবণ বলতে পারবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আমাদের এরকম থাকতো যে 10 লিটার 5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা তুল্য দ্রবণ কি কি হতো? তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে এটা কি কি হতো? 10 লিটার 5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 5.50 লিটার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি হতো? 25 লিটার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অথবা আমরা বলতে পারতাম যে 1 লিটার 50 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রতি ক্ষেত্রে আমরা যদি আয়তন এবং ঘনমাত্রা গুণ করি, প্রতি ক্ষেত্রে 50 আসতেছে, তার মানে এই বিষয়টাকে বলা হচ্ছে তুল্য দ্রবণ। এই তুল্য দ্রবণের কনসেপ্টটা কোথায় কাজে লাগবে? আমরা জানি যে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে, কিন্তু কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়ার পরে অ্যাসিড অথবা ক্ষার অবশিষ্ট থাকে, তখন আমাদের দ্রবণটা নিরপেক্ষ না হয়ে অম্লীয় অথবা ক্ষারীয় হতে পারে। এখন অ্যাসিড এবং ক্ষার কতটুকু অবশিষ্ট আছে এই হিসাবটা আমরা এই তুল্য দ্রবণের কনসেপ্ট দিয়ে বের করতে পারবো। আমরা এখন তুল্য দ্রবণের কনসেপ্টটা ব্যবহার করে একটা অঙ্ক করব। 100 ml 2 মোল HCl ও 50 ml 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় আমাদের বের করতে হবে। তো অঙ্কটা শুরু করার আগে আমরা বিক্রিয়াটা একটু খেয়াল করি। HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি। তো এটা একটা প্রশমন বিক্রিয়া। আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ এবং পানি তৈরি করছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে যদি HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান থাকে, তাহলে আমাদের এই মিশ্রিত দ্রবণটা একটা নিরপেক্ষ দ্রবণ হবে। কিন্তু এখানে সমান আছে কি আমরা একটু খেয়াল করি।
আমাদের HCl আছে 100 ml 2 মোল এবং ক্ষার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 50 ml 1 মোল। তো এখানে কিন্তু ঘনমাত্রা সমান নাই। তাহলে আমরা কি করব, আমরা যে তুল্য দ্রবণের যে কনসেপ্টটা শিখলাম সেটা ব্যবহার করে দুটার ঘনমাত্রা এক করে নেব। তাহলে আমরা শুরু করি। তাহলে 100 ml 2 মোল HCl ইকুইভ্যালেন্ট, তাহলে গুণ করে দেই, আয়তন এবং ঘনমাত্রা গুণ করি। 200 ml 1 মোল HCl। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিন্তু 1 মোল করাই আছে, তাহলে ওটা ওরকমই থাকবে। 50 ml 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট, 50 আর 1 গুণ করলে 85 হবে। 50 ml 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই বিক্রিয়ায় আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের যে 50 মোল আছে, এই 50 মোলের পুরাটাই আমাদের HCl এর 50 মোলের সাথে বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়ার পরে আমাদের অবশিষ্ট থাকবে কোনটা? অবশিষ্ট HCl থাকবে পাত্রের মধ্যে। কতটুকু থাকবে বিয়োগ করে দেই, 150 ml 1 মোল HCl বিক্রিয়ার পরে পাত্রে অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দ্রবণটা কি হবে, আমাদের দ্রবণটা একটা অম্লীয় দ্রবণ হবে। অতএব মিশ্রিত দ্রবণটি অম্লীয় হবে।